নমস্কার। আজ আমরা আমাদের দেশের সংবিধানের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। ব্রিটিশ শাসনকালে এমন কিছু আইন অ্যাক্ট তৈরি হয়েছিল যা ধাপে ধাপে ভারতের বর্তমান শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে। চলো শুরু করা যাক। ঐতিহাসিক পটভূমি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ভারতে ব্রিটিশদের আগমন এবং তাদের শাসনের সূচনা হয়েছিল একটি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে। ডিসেম্বরের 31, 1600 এই তারিখে রানী প্রথম এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি সনদ বা চার্টার প্রদান করেন। একচেটিয়া বাণিজ্যের অধিকার। এই সনদ কোম্পানিকে ভারতে একচেটিয়াভাবে বাণিজ্য করার একমাত্র অধিকার দিয়েছিল। এরপর ধীরে ধীরে কোম্পানি শুধুমাত্র ব্যবসায়ী হিসেবেই থাকেনি, ভারতের শাসকেও পরিণত হয়। কোম্পানির এই শাসনকালকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। কোম্পানির শাসন 1-7-3-1-8-5-8 এবং মুকুটের শাসন 1-8-5-8-1-9-4-7। কোম্পানির শাসন, দ্য কোম্পানি রুল 1-7-3-1-8-5-8। এই সময়ে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আইন পাশ করে। রেগুলেটিং অ্যাক্ট 1773, রেগুলেটিং অ্যাক্ট 1773। এটি ছিল ভারতে কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল: 1. পদের পরিবর্তন। বাংলার গভর্নরের পদটিকে আরও শক্তিশালী করে বাংলার গভর্নর জেনারেল পদে রূপান্তরিত করা হয়। 2. কার্যনির্বাহী পরিষদ। গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 4 জন সদস্যের একটি কার্যনির্বাহী পরিষদ, এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়। 3. প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তিনিই ছিলেন বাংলার শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল। 4. ক্ষমতার কেন্দ্রীকরণ। বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সিগুলিকে বাংলার গভর্নর জেনারেলের অধীনস্থ করা হয়। এর মাধ্যমে ভারতে কেন্দ্রীয় প্রশাসনের সূচনা হয়। 5. সুপ্রিম কোর্ট স্থাপন। 1774 সালে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়, যেখানে একজন প্রধান বিচারপতি এবং 3 জন অন্য বিচারপতি ছিলেন। স্বাধীনতার আগে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে এবং স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি হরিলাল কানিয়া। 6. দুর্নীতি দমন। কোম্পানির কর্মচারীদের ভারতীয়দের কাছ থেকে কোনো প্রকার ঘুষ বা উপহার নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। 7. রিপোর্টিং ব্যবস্থা। কোম্পানির পরিচালক সভাকে, কোর্ট অফ ডিরেক্টরস, ভারতের রাজস্ব, নাগরিক এবং সামরিক বিষয় সম্পর্কে ব্রিটিশ সরকারকে রিপোর্ট করতে বলা হয়। সংশোধনী আইন 1781, অ্যামেন্ডিং অ্যাক্ট 1781। এই আইনটিকে অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামেও ডাকা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলো সংশোধন করা। এর মাধ্যমে গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলকে সুপ্রিম কোর্টের এখতিয়ারের বাইরে রাখা হয়। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এই আইনটির নামকরণ করা হয়েছিল তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গারের নামে। 1. দ্বৈত শাসন। এই আইন কোম্পানির বাণিজ্যিক এবং প্রশাসনিক কাজগুলিকে সম্পূর্ণ আলাদা করে দেয়। বাণিজ্যিক বিষয়গুলি দেখাশোনা করত কোর্ট অফ ডিরেক্টরস, আর প্রশাসনিক বিষয়গুলি পরিচালনার জন্য একটি নতুন সংস্থা বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এই ব্যবস্থাই দ্বৈত নিয়ন্ত্রণ, ডুয়াল কন্ট্রোল বা হাফ লোভ সিস্টেম নামে পরিচিত। 2. ব্রিটিশ সম্পত্তি। এই প্রথমবার ভারতে কোম্পানির অধীনস্থ অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ভারতে ব্রিটিশ সম্পত্তি, ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া বলা হয়। চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট অফ 1793। এই আইন ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যকে আরও 20 বছরের জন্য বাড়িয়ে দেয়। এই আইন অনুযায়ী কমান্ডার ইন চিফ গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য হবেন না, যদি না তাকে বিশেষভাবে সেই পদে নিযুক্ত করা হয়। বোর্ড অফ কন্ট্রোলের সদস্য এবং তাদের কর্মীদের বেতন ভারতীয় রাজস্ব, ইন্ডিয়ান রেভিনিউ থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়। চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট অফ 1813। বাণিজ্যে একচেটিয়ার অবসান। এই আইন চা এবং চীনের সাথে বাণিজ্য ছাড়া অন্য সব ক্ষেত্রে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার শেষ করে দেয়। ব্রিটিশ সার্বভৌমত্ব। ভারতে কোম্পানির অঞ্চলগুলির উপর ব্রিটিশ রাজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হয়।
খ্রিস্টান মিশনারিদের ভারতে এসে ধর্ম প্রচারের অনুমতি দেওয়া হয়। শিক্ষায় বরাদ্দ, ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লাখ টাকা বরাদ্দ করা হয়। কর আরোপের ক্ষমতা, ভারতের স্থানীয় সরকারগুলিকে জনগণের উপর কর আরোপ করার এবং কর না দিলে শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট অফ 1833। এই আইনটি সেন্ট হেলেনা অ্যাক্ট নামেও পরিচিত। ভারতের গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন প্রথম ভারতের গভর্নর জেনারেল। আইন প্রণয়ন ক্ষমতা হ্রাস, বোম্বে এবং মাদ্রাজের গভর্নরদের আইন প্রণয়নের ক্ষমতা কেড়ে নেওয়া হয়। কোম্পানির ভূমিকা পরিবর্তন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয় এবং এটি একটি বিশুদ্ধ প্রশাসনিক সংস্থায় পরিণত হয়। আইন কমিশন, ভারতীয় আইনগুলিকে সংহিতাবদ্ধ করার জন্য ভারতের একটি আইন কমিশন, ল কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। ভারতের প্রথম আইন কমিশনার ছিলেন টমাস ব্যাবিংটন ম্যাকলে। সিভিল সার্ভিস, সরকারি কর্মচারী, সিভিল সার্ভেন্টস নির্বাচনের জন্য একটি উন্মুক্ত প্রতিযোগিতা ব্যবস্থা চালু করার চেষ্টা করা হয়। আইন সদস্য, গভর্নরের কার্যনির্বাহী পরিষদে একজন আইন সদস্যকে ল মেম্বার অন্তর্ভুক্ত করা হয়। চার্টার অ্যাক্ট 1853, চার্টার অ্যাক্ট অফ 1853। কাজ পৃথকীকরণ, এই প্রথমবার গভর্নর জেনারেলের কাউন্সিলের আইন প্রণয়ন, লেজিসলেটিভ এবং প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলিকে আলাদা করা হয়। নতুন সদস্য, কাউন্সিলে 6 জন নতুন সদস্যকে লেজিসলেটিভ কাউন্সিলর্স হিসেবে যুক্ত করা হয়। উন্মুক্ত প্রতিযোগিতা, সিভিল সার্ভিসের জন্য একটি উন্মুক্ত প্রতিযোগিতা ব্যবস্থা চালু করা হয়। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় যিনি 1863 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। স্থানীয় প্রতিনিধিত্ব, ভারতীয় আইন পরিষদে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল প্রথমবার স্থানীয় প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়। 6 জন লেজিসলেটিভ সদস্যের মধ্যে 4 জনকে মাদ্রাজ, বোম্বে, বাংলা এবং আগ্রার স্থানীয় সরকার দ্বারা নিযুক্ত করা হয়। কোম্পানির শাসনের মেয়াদ, এই আইন কোম্পানির শাসনকে অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেয়, কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। 2. মুকুটের শাসন, দ্য ক্রাউন রুল, 1-8-5-8-1-9-4-7। 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতের শাসনভার সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে নিজের হাতে তুলে নেয়। ভারত সরকার আইন 1858, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই আইনটি ভারতের উত্তম প্রশাসনের জন্য আইন, অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা রানীর ঘোষণা, কুইন্স প্রোক্লেমেশন নামেও পরিচিত। ক্ষমতা হস্তান্তর, এই আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিলুপ্ত করে এবং ভারতের শাসন, অঞ্চল ও রাজস্বের ক্ষমতা সরাসরি ব্রিটিশ মুকুটের কাছে হস্তান্তর করে। ভাইসরয়, ভারতের গভর্নর জেনারেলের পদবি পরিবর্তন করে ভাইসরয় অফ ইন্ডিয়া করা হয়। লর্ড ক্যানিং হন ভারতের প্রথম ভাইসরয়। দ্বৈত শাসনের অবসান, বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরস বিলুপ্ত করে পিটস ইন্ডিয়া অ্যাক্টের দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়। ভারত সচিব, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া নামে একটি নতুন পদ তৈরি করা হয়। তাকে সাহায্য করার জন্য 15 সদস্যের একটি কাউন্সিল ছিল এবং তার ভারতীয় প্রশাসনের উপর সম্পূর্ণ কর্তৃত্ব ছিল। ভারতীয় পরিষদ আইন 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ভারতীয়দের অন্তর্ভুক্তি, আইন প্রণয়ন প্রক্রিয়ায় ভারতীয়দের যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। 1862 সালে ভাইসরয় লর্ড ক্যানিং বেনারসের রাজা, পাটিয়ালার মহারাজা এবং স্যার দিনকর রাওকে আইন পরিষদে মনোনীত করেন। বিকেন্দ্রীকরণ, বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সিকে তাদের আইন প্রণয়নের ক্ষমতা ফিরিয়ে দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া পুনরায় শুরু করা হয়। নতুন আইন পরিষদ, বাংলা, উত্তর পশ্চিম প্রদেশ এবং পাঞ্জাবের জন্য নতুন আইন পরিষদ প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। পোর্টফোলিও সিস্টেম, লর্ড ক্যানিং দ্বারা 1859 সালে প্রবর্তিত পোর্টফোলিও বিভাগীয় সিস্টেমকে স্বীকৃতি দেওয়া হয়। অধ্যাদেশ জারির ক্ষমতা, ভাইসরয়কে জরুরি অবস্থায় আইন পরিষদের সম্মতি ছাড়াই অধ্যাদেশ, অর্ডিন্যান্স জারির ক্ষমতা দেওয়া হয়, যার মেয়াদ ছিল 6 মাস। ভারতীয় পরিষদ আইন 1909, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909। এই আইনটি মর্লে মিন্টো সংস্কার, মর্লে মিন্টো রিফর্মস নামেও পরিচিত,
কারণ লর্ড মর্লে ছিলেন তৎকালীন ভারত সচিব এবং লর্ড মিন্টো ছিলেন তৎকালীন ভাইসরয়। পরিষদের আকার বৃদ্ধি, কেন্দ্রীয় এবং প্রাদেশিক উভয় আইন পরিষদের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়। কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে 60 করা হয়। প্রশ্ন করার অধিকার, সদস্যদের সম্পূরক প্রশ্ন জিজ্ঞাসা করার এবং বাজেটের উপর প্রস্তাব আনার অনুমতি দেওয়া হয়। কার্যনির্বাহী পরিষদে ভারতীয় ভাইসরয় এবং গভর্নরের কার্যনির্বাহী পরিষদে ভারতীয়দের যুক্ত করার ব্যবস্থা করা হয়। সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম ভারতীয় হিসেবে যোগদান করেন এবং পরে আইন সদস্য হিসাবে নিযুক্ত হন। পৃথক নির্বাচক মণ্ডলী, এই আইন মুসলিমদের জন্য একটি পৃথক নির্বাচক মণ্ডলী সেপারেট ইলেক্টোরেট ব্যবস্থা চালু করে। এর অর্থ হল মুসলিম সদস্যরা শুধুমাত্র মুসলিম ভোটারদের দ্বারা নির্বাচিত হবেন। লর্ড মিন্টোকে সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলীর জনক বলা হয়। ভারত সরকার আইন 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এই আইনটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস নামেও পরিচিত। প্রদেশে দ্বৈত শাসন, ডায়ার্চি, প্রাদেশিক বিষয়গুলিকে দুটি ভাগে ভাগ করা হয়: স্থানান্তরিত, ট্রান্সফার্ড, এবং সংরক্ষিত, রিজার্ভড। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, বিক্যামেরালিজম, দেশে প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। কার্যনির্বাহী পরিষদে ভারতীয়দের সংখ্যা বৃদ্ধি, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের 6 জন সদস্যের মধ্যে 3 জনকে কমান্ডার ইন চিফ ছাড়া ভারতীয় হতে হবে বলে স্থির করা হয়। হাই কমিশনার, লন্ডনে হাই কমিশনার ফর ইন্ডিয়া নামে একটি নতুন পদ তৈরি করা হয়। পাবলিক সার্ভিস কমিশন 1926 সালে সরকারি কর্মচারী নিয়োগের জন্য একটি সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। বাজেট পৃথকীকরণ, প্রাদেশিক বাজেটকে কেন্দ্রীয় বাজেট থেকে আলাদা করা হয়। পৃথক নির্বাচক মণ্ডলীর প্রসার, শিখ, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপীয়দের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা প্রসারিত করা হয়। ভারত সরকার আইন 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটি একটি অত্যন্ত বিস্তারিত আইন ছিল এবং ভারতের বর্তমান সংবিধানের অনেক বৈশিষ্ট্য এখান থেকেই নেওয়া হয়েছে। শাসন ব্যবস্থার পরিবর্তন, প্রদেশগুলিতে দ্বৈত শাসনের অবসান ঘটানো হয় এবং কেন্দ্রে দ্বৈত শাসন চালু করা হয়। সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, অল ইন্ডিয়া ফেডারেশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা 11টি প্রদেশের মধ্যে 6টিতে বাংলা, বোম্বে, মাদ্রাজ, বিহার, আসাম এবং সংযুক্ত প্রদেশ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করা হয়। সংরক্ষণ, তফসিলি জাতি, মহিলা এবং শ্রমিকদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত করা হয়। ভোটাধিকার প্রসারিত করা হয়, কিন্তু তখনও মোট জনসংখ্যার মাত্র 14% ভোট দেওয়ার অধিকার পেয়েছিল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হয়। কমিশন স্থাপন, ফেডারেল, প্রাদেশিক এবং জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয়। ফেডারেল কোর্ট 1937 সালে একটি ফেডারেল কোর্ট স্থাপন করা হয়। বার্মা পৃথকীকরণ, বার্মাকে বর্তমান মায়ানমার ভারত থেকে পৃথক করা হয়। ক্ষমতা বিভাজন, কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা 3টি তালিকায় বিভক্ত করা হয়। ফেডারেল তালিকা 59টি বিষয়, প্রাদেশিক তালিকা 54টি বিষয় এবং যুগ্ম তালিকা 36টি বিষয়। অবশিষ্ট ক্ষমতা রেজিজুয়ারি পাওয়ার্স ভাইসরয়কে দেওয়া হয়। কাউন্সিল বিলুপ্তি, ভারত সচিবের 15 সদস্যের কাউন্সিল বিলুপ্ত করা হয়। ভারতীয় স্বাধীনতা আইন 1947, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এই আইনটি ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত করে। স্বাধীনতার ঘোষণা 20 ফেব্রুয়ারি 1947-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করেন যে 30 জুন 1948-এর মধ্যে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটবে। সার্বভৌম রাষ্ট্র, এই আইন ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটায় এবং 15 আগস্ট 1947 থেকে ভারতকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। দেশভাগ, ভারতকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ডোমিনিয়ন তৈরি করা হয়। ভাইসরয় পদের অবসান, ভাইসরয়ের পদ বিলুপ্ত করা হয় এবং প্রতিটি ডোমিনিয়নের জন্য একজন গভর্নর জেনারেলের ব্যবস্থা করা হয়। ভারত সচিব পদের অবসান, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদটি বিলুপ্ত করা হয়। দেশীয় রাজ্যের স্বাধীনতা, ভারতীয় দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানে যোগদান করার অথবা স্বাধীন থাকার স্বাধীনতা দেওয়া হয়।
গভর্নর জেনারেল মাউন্টব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হন এবং চক্রবর্তী রাজাগোপালাচারী ছিলেন প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। আশা করি এই বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমরা ভারতের সংবিধান তৈরির পেছনের ঐতিহাসিক আইনগুলো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছ।